দর্শক, গত রাত থেকে এই একটি ভিডিও এবং আরেকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এই ভাইরাল হওয়া ভিডিও এবং স্থির চিত্র দিয়ে দাবি করা হচ্ছে গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। আসলেই কি তাই? নতুন সরকার দায়িত্ব নিল, নতুন সরকারকে অনেক কিছু তো শেখানোর আছে, তার অনেক ক্লাস নেয়ার প্রয়োজন তার রয়েছে। নতুন সরকার, নতুন লোকজন, তারা পথ চলতে পারবে না। বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয়, কোন পথে চালাতে হবে, কিভাবে বাংলাদেশে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন তিনি এবং সেই মবকে অব্যাহতভাবে চালাতে হবে, কিভাবে তার সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে জেলে ভরতে হবে। এই পাঠগুলো তো নতুন সরকারকে তার খাতা কলমে দিয়ে যাওয়ার কথা। না দিয়ে যেতেই নতুন সরকার তাকে বিদায়ী সম্বর্ধনা দেবে ঘটা করে, হয়তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই প্রিয় জায়গায় তার সেখানে একটা বিদায় সম্বর্ধনা হবে। সেখানে অন্তত পক্ষে 1 কোটি লোকের সমাগম হবে, 1 কোটি মানুষ এসে তাকে বিদায় অশ্রুসিক্ত নয়নে বিদায় দেবে। কিন্তু সেই বিদায় দেওয়ার আগেই তিনি কেন চলে যাবেন? এই ভিডিওটা কি সত্যিই গত রাতের, নাকি আগের ভিডিও ভাইরাল করা হয়েছে? চলুন একটু বুঝে দেখি প্রেক্ষাপটটা, কেন তিনি চলে যাবেন। থাকবেন দর্শক, প্রফেসর ইউনূসের ওই ভিডিওর কথা বলছি যে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর বাইরেও আর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত রাত 3:05 কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে, সেই স্টিল ছবিটা দেখুন। সেখানে মনে হচ্ছে তিনি, তার সাথে তার মেয়ে, আর মাস্ক পরে যিনি দাঁড়িয়ে, তাকে অনেকটা বিনিয়োগের ম্যাজিক ম্যান, যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন, সেই আশিক চৌধুরীর মতো লাগছে। আমি নিশ্চিত না তিনি কিনা। এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত, কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি। কারণ অনেক কিছুই তো বাংলাদেশে, অনেক গুজবই তো ছড়ে, অনেক গুজব ছড়ানো হয়। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন, তিনি দেশেই থাকবেন। দেশে তার এক গাদা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন। কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান, তাহলে যত সমালোচনায় তিনি গত 1.5 বছর পড়েছেন, তার চাইতে 100 গুণ সমালোচনায় তিনি পড়বেন, তার এটা জানার কথা। তাহলে তিনি কেন যাবেন? আমরা গতকালকেই দেখেছি আদালতে রিট হতে গণভোটের রায় বাতিল করার রিট, অর্থাৎ আদালতে রিট হওয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া বহু অবৈধ সিদ্ধান্তের ব্যাপারে আদালতে এখন একের পর এক রিট হতে থাকবে এবং একের পর এক রিট হতে থাকবে তখন প্রফেসর ইউনূস সরকারের আমলে সংবিধান বিরোধী হাজারো অধ্যাদেশ, সংবিধান বিরোধী নানা আইন, নির্বাহী ক্ষমতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সারা দেশে মবের রাজত্ব বাস্তবায়ন করা, ইল্লিগাল ওয়েতে বহু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা, গায়ের জোরে বহু আইন সংশোধনের চেষ্টা করা, 1971 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার, সেই বিচার ওই আন্তর্জাতিক আদালতে করা, যে আদালতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছিলেন। রাজাকারদের খুশি করার জন্য শেখ হাসিনাকে বিচার করা, এরকম অনেক অভিযোগ রয়েছে। অনেকে বলেন শেখ হাসিনার বিচার আলাদা আদালতে হতে পারত, নিয়মিত আদালতে হতে পারত, কিংবা যদি অতি উৎসাহ কাজ করত তাহলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল
গঠন করা যেত, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা শুধুমাত্র 1973 সালে যেটা গঠিত হয়েছে, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সেগুলোও সমালোচিত হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে তার যে মামলার রায় দেয়া হয়েছে সেই রায় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, মেরিট নিয়ে প্রশ্ন তুলেছে, উকিলদের কাজ কারবার নিয়ে প্রশ্ন তুলেছে, দ্রুত গতির কাজ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। অনেক প্রশ্ন রয়েছে। এই ব্যাপারগুলো আলোচনা করলে হয়তো অনেকগুলোই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ এগুলো মনে হবে, কিন্তু আন্তর্জাতিক মহল যখন কথা বলে কোনো বিষয়ে তখন ওই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া যায় না। প্রফেসর ইউনূস তাহলে যদি চলে যেয়ে থাকেন তাহলে কি ব্যাপারটা এরকম তিনি ভাবছেন যে মানে অনেক বিষয়েই এখন একের পর এক আদালতে রিট হতে থাকবে এবং তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন? তিনি 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হবে এটা নিশ্চিত। তিনি তার মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা বাতিল করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। তিনি মানে অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। গ্রামীণ ব্যাংকের যে মালিকানা, সরকারের অংশের মালিকানা 25%, সেই 25% থেকে সরকারের মালিকানা 15% কমিয়ে মাত্র 10% করেছেন, সেই ব্যাপারে রিট হতে পারে। অনেক কিছু হতে পারে। সেই অনেক কিছু তাকে যেন এই শেষ বয়সে এসে ফেস করতে না হয় সেই কারণেই কি তিনি চলে গেলেন? যদিও আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই ছড়িয়ে পড়া এই ভিডিও, যে ভিডিওতে তড়িঘড়ি করে, ভিডিওটা আরেকবার দেখে আসুন। যেখানে আমরা দেখছি তড়িঘড়ি করে তিনি লাগেজ ঠিকঠাক করে দ্রুত হেঁটে যাচ্ছেন। নিশ্চয়ই বিমানবন্দরে কোনো একজন মানে স্টাফ হয়তো ফলো করছিলেন, তিনি ভিডিও করেছেন, ভিডিও করে এগুলো ছেড়ে দিয়েছেন। মানে যে স্টিল ছবি, সব থেকে মজার ব্যাপার যেটা স্টিল ছবি যেটা আমরা দেখছি, সেখানে মেয়েকে নিয়ে, সম্ভবত মেয়েই তিনি, আমি নিশ্চিত না, ছবিটা অনেক বেশি অস্পষ্ট, আর মানে প্যান্ট শার্ট পরে আছে মেয়েটা যেহেতু, সেহেতু বোঝা যাচ্ছে না তার মেয়েই কিনা, মেয়ে নাকি নাতি নাকি কে, আমি নিশ্চিত নই। কিন্তু এই যে নিঃসঙ্গ, তার নিঃসঙ্গ ছবি, তার কোনো প্রোটোকল নেই, তার সঙ্গে কোনো সফর সঙ্গী নেই, গত 1.5 বছরের যে রাজকীয় মানে ব্যাপার স্যাপার সেই ব্যাপারগুলো নেই, কয়েক ঘন্টার ব্যবধানে এই যে একা হয়ে যাওয়ার ব্যাপারগুলো, যদি এটা গত রাতের ছবি হয় তাহলে ব্যাপারটা এটাই প্রমাণ করে যে ক্ষমতার দাপট, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। এভাবেই একদিন একা হয়ে যেতে হয়, আর যেদিন একা হয়ে যায় মানুষ সেদিন তার কেউ খোঁজও রাখে না। দর্শক, আপনার কি মনে হয় যে ছড়িয়ে পড়া এই ভিডিও কিংবা ছবি এটা গত রাতের, তিনি গত রাতেই চলে গেছেন, নাকি তার নামে শেষ বেলাতে এসেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। দর্শক, একটা আলোচনা শোনাই আপনাদেরকে, দেখেন। গ্রামীণ ব্যাংকে গালি দিয়েছে, সেই জন্য বিনা মামলায় ধৃত হয়ে তারপরে তার নামে মামলা করা। এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান, সেগুলোর উত্তর তিনি দিবেন, কোনটা দুর্নীতি কোনটা দুর্নীতি না। কিন্তু মামলা, প্রথম যে মামলাটা করা হয়েছে তার বিরুদ্ধে, যেটা দিয়ে তাকে ধৃত করে রাখা হবে এবং পরে তাকে আটকে রাখতে পারবে না বলছে আবার একটা নতুন মামলা ইস্যু করবে। কেন? সেনাপ্রধানকে গালি দিলে বিচার হয় না, আর গ্রামীণ ব্যাংককে গালি দিলে বিচার। আপনি আরেকটা মজার জিনিস আপনাকে বলি, ওনার সম্পদের হিসাব দিয়েছেন না, উনি তো কারো ঋণ আদায় না করে থাকতে পারেন, 98% ঋণ উদ্ধার করেন। এটাই তো ওনার কৃতিত্ব। গরিব মানুষটাকে সব ঋণ শোধ করে দেয়, এটা তিনি বলার চেষ্টা করেছেন। গরিব মানুষ ঋণ শোধ করে, বড় লোকেরা ঋণ শোধ করে না। মর্গেজ ছাড়া ঋণ দেন। ওনার স্ত্রীর একটা ঋণ আছে হিসাবের মধ্যে দেখবেন, 2024 বলা হয়েছে এবং 2025 বলা হয়েছে, ব্যক্তিগত দায় অথবা। আসলে এটা কেন শোনালাম? ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অবসান ঘটেছে তার শাসনের। প্রত্যেকটা সরকার যখন নাকি তার শাসন শেষ করে আর একটা সরকার আসে, তখন
পাস্ট গভর্নমেন্টের অনেক দুর্নীতির বিষয়গুলো, অনিয়মের বিষয়গুলো সামনে আসে এবং সেগুলো নিয়ে মামলা হয়। তো কম সময় তো আর মানে প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন, এর মধ্যে অনেক অনিয়মের দুর্নীতির খবর কিন্তু এসছে। এমনকি এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার দপ্তর নিয়ে বা নাহিদ ইসলাম তাদের দপ্তর নিয়েও অভিযোগ আছে, অন্যান্য উপদেষ্টাদের বিষয়েও অভিযোগ আছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো 17টা না 18টা লাইসেন্স নিয়েছেন, এটা কি নিয়ম মাফিক লাইসেন্স নিয়েছেন কিনা, কি কি চুক্তি করেছেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে এখন সব মন্ত্রীরা বলছেন তদন্ত হবে এবং সেগুলো উদ্ঘাটিত করা হবে। দেখলাম সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, নানান রকম কথাবার্তা বলছেন। এখন এই সরকার এসে কি শুধুমাত্র ওই আওয়ামী লীগ সরকারের আমলের বিষয়গুলোই খোঁজাখুঁজি করবে, নাকি পাস্ট গভর্নমেন্টের যেই কথাগুলো বেশ গণমাধ্যমে এসছে, ফলো করে প্রচার হয়েছে, রিপোর্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু তদন্ত হয়েছে, সেগুলো ধরা হবে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকে খুব দুর্নীতি মুক্ত, একেবারে সৎ স্বচ্ছ, এটা কিন্তু অনেকে মনে করে না। যেমন দেখেন ওই যে আব্দুল তুষার কি বলছেন যে সেনাপ্রধানকে গালি দিলে কিছু হয় না, তার কিছু হয় না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে তার কিছু হয়। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর। আনিস আলমগীর কারাগারে কেন? তিনি তীব্র সমালোচক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এটা কি প্রতিহিংসা কিনা? তিনি আনিস আলমগীর জামিনে ছাড়া পাবেন কিনা? কারণ তাকে গ্রেপ্তার করার পরে তাকে মামলা দেওয়া হয়েছে, তারপরে আবার তার বিরুদ্ধে ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব নিয়ে মামলা হয়েছে। তো এই বিষয়গুলো কি এভাবেই যাবে? প্রতিহিংসামূলক যেই মামলাগুলো সেগুলির কি হবে? বহু শত শত মামলায় অনেকে কারাগারে আছে, সেগুলো মুক্ত হবে কিনা? ইউনূস সরকারের আমলে যে সমস্ত সংগঠিত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেগুলো কি তদন্ত করে তার একটা সুরাহা হবে কিনা? তদন্তে কি বের হয়ে আসবে কিনা যে না, কোনো দুর্নীতি হয়নি, একদম ঠিকঠাক ছিল? এই বিষয়গুলো কিন্তু এই সরকারের জন্য 15 বছরের সাথে ইউনূস সরকারের শাসনামলটাও যুক্ত হবে কিনা? যুক্ত হইলে কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ। কারণ 15 বছরে তো আওয়ামী লীগের দুর্নীতি অনিয়ম আছে, তার সাথে কিন্তু আবার 15 মাসের দুর্নীতি অনিয়মের বিষয়গুলিও তদন্ত করতে হবে। তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল।